ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুধু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, তোমরা ম্যাথ জিরো টু হিরো কোর্সে আমাদের যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আসো প্রথম প্রবলেম। ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n এটাকে ফ্যাক্টোরিয়াল বলে। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্নের মতো এটাকে ফ্যাক্টোরিয়াল বলে। হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল এর মান 75 দ্বারা বিভাজ্য হবে। n এর সর্বনিম্ন মান কত? ফ্যাক্টোরিয়াল মানে কি বলে দেখি? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, কমতে কমতে 1 অব্দি যাবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এনে n এর মান যদি 5 নাও না, 5 ফ্যাক্টোরিয়াল রে ভাঙায় দেখো, এটারে 75 দিয়ে বিভাজ্য হবে না। 7 ফ্যাক্টোরিয়ালে হবে না। 10 কে চেক করো তো, এটা দিয়ে হবে না, চেক করে দেখো। 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 9, তাই না? 8 7 6 5 এরকম হবে আর কি। কয়েকটা লিখলি হতো, বোঝানোর জন্য আমি লিখে দিলাম 2 1। ফ্যাক্টোরিয়াল মানে কমতে কমতে 1। দেখো তো এটারে 75 দিয়ে ভাগ যায় কিনা? অবশ্যই যায়। 5 দুগুণে 10, 5 15 75, 3 5 15, 3 3 ক্যান্সেল। তাহলে 75 দিয়ে বিভাজ্য হচ্ছে। ওকে, তাহলে n এর ক্ষুদ্রতম মান 10। 75 হইলে তো হবেই বিভাজ্য অবশ্যই, কিন্তু বলছে সর্বনিম্ন মান কত? 10। রাইট, 5 আর 7 দিয়ে হবে না। হ্যাঁ, এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে দেন, আর 2/3 অংশ কাকে দেন বলে দেখি? স্ত্রীকে দেন। হ্যাঁ, বাকি অংশ দুই কন্যাকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রতি কন্যা 2000 টাকা করে পেলে, 20,000 টাকা করে পেলে মোট সম্পত্তির মূল্য কত? দুইটা ফ্র্যাকশন থাকলে না, হরগুলো সমান করে নাও, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। হ্যাঁ, এটারে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, আর এটারে 4 দিয়ে গুণ করি। হ্যাঁ, নিচে 3 গুণ হলে উপরেও 3 গুণ, তার মানে টোটাল 12 ভাগ। 3 4 12 ভাগের মধ্যে 3 ভাগ পুত্রকে দেন, নিচে 4 গুণ হলে উপরেও 4 গুণ। তাহলে নিচে 12 আর উপরে কত হবে ভাই বোন? তাই না? টোটাল সম্পত্তি 12 ভাগ, 12 ভাগের মধ্যে 3 ভাগ দেন পুত্রকে, 8 ভাগ দেন স্ত্রীকে। তাহলে পুত্র আর তার স্ত্রী দুইজন মিলেই কত ভাগ নিয়ে নেয়? 11 ভাগ। বাকি কত থাকে? 1 ভাগ। 12 ভাগের 1 ভাগ, নিচেরটা টোটাল না। ওকে, তাহলে পুত্র 3 ভাগ, তার ওয়াইফ বা মিসেস নিচ্ছে 8 ভাগ, টোটাল 11 ভাগ, বাকি থাকে 1 ভাগ। 12 ভাগের 1 ভাগ। এইটা কয় কন্যার মধ্যে ভাগ করে দিব? এই বাকি সম্পত্তিটা 2 কন্যাকে যদি ভাগ করে দিই, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ মানে 2টা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, প্রত্যেক কন্যা 1/24 অংশ করে পাবে, তাই না? 12 ভাগের 1 ভাগ যদি 2 কন্যাকে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করা মানে 2 নিচে আসবে। তার মানে প্রত্যেক কন্যা পাবে 24 ভাগের 1 ভাগ, ঠিক না? খেয়াল করো, টোটাল 24 ভাগ, তার মধ্যে 1 ভাগ পাচ্ছে কন্যা। 1 ভাগের ভ্যালু কত? 20,000। একের ভ্যালু যদি 20,000 হয়, টোটাল সম্পত্তি যদি 24 ভাগ হয়, 24 ভাগের 1 ভাগ পাচ্ছে কন্যা। একের ভ্যালু যদি 20,000 হয়, কত গুণ? 20,000 গুণ না, টোটাল সম্পত্তি 24 ভাগ, 24,000-এর ভ্যালু কত? এটাও 20,000 গুণ। তাহলে 20,000 দিয়ে গুণ করো, 24 দুগুণ 48, আর কয়টা শূন্য? 4টা শূন্য। তার মানে 4,80,000, ঠিক না? তাহলে বাকি সম্পত্তি 1/12 অংশ, তাহলে 12 ভাগের 1 ভাগ যদি আরো 2 ভাগ করো, তার মানে কত অংশ হবে? 1/24 অংশ প্রত্যেক কণা পাবে। টোটাল 24 ভাগের 1 ভাগ পাচ্ছে এক, মানে প্রত্যেক কণা। একের ভ্যালু যদি 20,000 হয়, 24-এর ভ্যালু 24 দুগুণে 48, তার মানে 4,80,000। রাইট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থেকে? তাহলে তোমরা জানো কি? বলো দেখি। যদি সংখ্যাগুলোর পরে কে থাকে, কে কে থাকা মানে গসাগু। রাইট, এটা শর্টকাট প্রসেস। কে থাকা মানে কি করতে হবে? গসাগু। তাহলে গসাগু করার আগে প্রত্যেকটাকে থেকে ভাগশেষগুলো মাইনাস করে নিতে হয়। সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে লসাগু, আর কে থাকলে গসাগু। কিন্তু গসাগু করার আগে আমরা কি করি? ভাগশেষগুলো মাইনাস করে নিই। আর এখানে 1381 থেকে 5 মাইনাস করলে কত হয়? ওকে, 5 মাইনাস করলে 1376। ওকে, কে থাকলে গসাগু। অনেকে যদি বলে স্যার কে মানে গসাগু, এটা তো শর্টকাট। যদি কনসেপ্টটা বলো, কনসেপ্ট বলতে এমন একটা সংখ্যা তোমাকে খুঁজতে বলছে যেটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, ভাগশেষটা সরিয়ে দিলাম, মানে সংখ্যাটা দিয়ে এটাকে 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 তিনটাকে ভাগ করা যাবে এবং সংখ্যাটার জন্য সবচেয়ে বড় হয়। এটাই তো গসাগু। গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে এবং সংখ্যাটা সবচেয়ে বৃহত্তম। রাইট, চলো গসাগু নরমাল প্রসেসও করতে পারো বা ভাগ প্রক্রিয়া করতে পারো। আমি নরমাল যদি করি, 8 বার দিলে ভাগ যায় মনে হয় না? 32। এখানে 8 বার দিলে কত হয় বলে দেখি ভাই? 8 করে 88, 4। এখানে 8 বার দিলে 8 কে 8 থাকবে 5, 57, 27 56, 8 দুগুণে 16। আরো 4 বার যায় না ভাই? তার মানে 4 8 32, 4 29 116,
4 4 16 আর যাবে না, হ্যাঁ? তাহলে গসাগু মানে শুধু বাদিকের গুলা নেব। 8 আর 4 গুণ করো, 4 8 32। তার মানে বৃহত্তম সংখ্যাটা কত হলে বলে দেখি ভাই? 32, রাইট? ভাগশেষ গুলো সরিয়ে নিবে। 15,370 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, হ্যাঁ? তাহলে যদি বলেন কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে ভাই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে, রাইট? যদি বলে গুণ বা ভাগ, তাহলে উৎপাদক বিশ্লেষণ, আর যোগ বা বিয়োগ বলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কিভাবে করে পিছন দিক থেকে 2 ঘর করে দেখিয়ে আসতে হয়। প্রথমে একবার 1 কে ভাগ করব, কিভাবে করে? একবার দেই, হ্যাঁ? এককে 1, দুইবার দেওয়া মানে 2 দ্বিগুণে 4 এইভাবে করে। ওর উপরেরটা ডাবল নিয়ে আসতো, 1 এর ডাবল কত? 2, আর উপর থেকে নামবে কত? 53। এবার কতবার দিব? মনে করো দুইবার যদি দেই না, এনে 2 আছে, দুইবার দেওয়া মানে 2 এর সাথে নিবও 2, এটাকে গুণও করব 2। এখানে যত থাকবে 2 4 5, এটার সাথে যত নিবে, যদি 2 নাও 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এই 2 এর সঙ্গে এই যে 2 এর সঙ্গে যদি মনে করো তুমি 3 বার দিবে, তাহলে গুণও করতে হবে 3 বার দিয়ে। কেন স্যার? এটাই ভাগ প্রক্রিয়া, মানে ভাগ প্রক্রিয়া বর্গমূলের রুল, হ্যাঁ? 3 বার দিলে বেশি হয়ে যায়, 2 বার দাও। তাহলে 2 বার দিলে কত হয় ভাই? 44। থাকবে কত? 9। উপরে থেকে নামাও 70। এবার আবার উপরেরটার ডাবল নাও, হ্যাঁ? 12 ডাবল কত? 24। এবার কতবার দিব আসো? যদি 3 বার দাও না, 24, এই যে সংখ্যাটা নিবে 24 24ই। 24 এর সাথে কতবার দিবে? 3 বার, তাহলে নিবেও, পাশেও লিখবে 3, নিচেও লিখবে 3, হ্যাঁ? গুণ করো 3 3 কেন হয়? 3 24 72। 4 বার যদি নাও 24 এর সাথেই, হ্যাঁ? 4 বার নিলে পাশেও লিখবো 4, এটারে গুণও করব কত দিয়ে? 4 দিয়ে। 4 4 16, 4 24 96, আর 1 97। 4 বার দিলে বেশি হয়, কিন্তু খেয়াল রাখবে যদি বলে না কত যোগ করলে, তাহলে নরমাল ভাগ হলে তুমি 3 বার দিবে, কিন্তু এখানে একবার বেশি দিতে হবে। লাস্টের বার গিয়ে এখানে ভাগ শেষ হবে, হ্যাঁ? তাহলে যদি বলে মানে কত যোগ করলে পূর্ণবার হবে, তাহলে লাস্টের যে বারটা একবার বেশি দিবে। যেখানে 3 বার যাওয়ার কথা সেখানে দিব 4 বার, যেখানে 5 বার যাওয়ার কথা সেখানে দিব 6 বার, একবার বেশি দিব। এবার 976 থেকে যদি 970 মাইনাস করো, তাহলে 6 থাকবে 6। কত ভাগশেষ থাকলো? 6। তার মানে 6 যোগ করতে হবে, ওকে? যদি বলতো স্যার বিয়োগ, তাহলে নরমাল ভাগ 3 বার দিতাম, আর যোগ বললে লাস্টের বার গিয়ে, শুরুতে না কিন্তু লাস্টে গিয়ে একবার বেশি দিবে, হ্যাঁ? এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যফল হইতো, হ্যাঁ? যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1800 এবং 1600 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত, হ্যাঁ? তাহলে এর আয় কত? আয় হচ্ছে 5 ভাগ, দেখো এটা আমরা শর্টকাটে করি, হ্যাঁ? আর বি এর আয় ধরে নিলাম 6 ভাগ 6। এবার আয় থেকে যদি এর সঞ্চয়টা মাইনাস করি, হ্যাঁ? এটা এর ব্যয়, এর ইনকাম, এটা বি এর ইনকাম। আয় থেকে যদি সেভিংস সঞ্চয় বাদ দিই, তাহলে এটা এর খরচ। বি এর ইনকাম থেকে যদি 20 কত টাকা সঞ্চয় করে 1600 টাকা বাদ দাও, তাহলে এটা হচ্ছে বি এর খরচ, ঠিক না? এ 5 ভাগ ইনকাম করে, কিছু একটা সিম্বল 5x 5a কিছু একটা দিয়ে প্রকাশ করো। বি এর ইনকাম 6 ভাগ 6। ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে এর খরচ, এটা বি এর খরচ, মাঝখানে যদি ইস্টু দেও না, এটা এর খরচ ইস্টু বি এর খরচ সমান সমান, এটাও তো খরচের অনুপাত। আর প্রশ্নে খরচের অনুপাত কত বলছে? 3:4। স্যার মাথা মুন্ডু কিছুই তো বোঝা যাচ্ছে না, খুব সিম্পল। ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে খরচ পাওয়া যায়। এর ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলাম এর খরচ, বি এর ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলাম বি এর খরচ, মাঝখানে ইস্টু দিলাম, তার মানে এটাও খরচের অনুপাত, এটাও খরচের অনুপাত। ক্লিয়ার ভাই? এবার এগুলো এত বজ্রগুণ অমুক তোমাকে এত করার দরকার নেই, আসো সিম্পল। ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ হয়, হ্যাঁ? গুণ করো 4 5 কত হয়? 20x। হ্যালো, 4 5 20, আর এই মাঝখানে দুইটা গুণ হবে, 3 এর সাথে 6। 4 এর সাথে 5 গুণ করো, 4 5 20, আর এদিকে 3 এর সাথে 6 গুণ করো, হ্যাঁ? 3 6 18। দুইটা বিয়োগ হবে। কেন বিয়োগ? এটাও প্লাস এটাও প্লাস, সেম চিহ্ন থাকলে বিয়োগ, ওকে? এই যে খেয়াল করো, ফার্স্ট আর লাস্ট গুণ করো, 4 5 20x, আর এদিকে মাঝখানে 3 আর 6 গুণ করো, 3 6 18, আরে সরি x, সমান সমান এদিকে সংখ্যাগুলো লিখবে। এখানে 4 আর 18 গুণ করো, 4 18 7200, আর এখানে 3 আর 6 গুণ করো, 3 16 48। এখানে দুটো সেম চিহ্ন না? এবার সংখ্যাগুলো ওই পারে লিখবে, এটাও মাইনাস সেম চিহ্ন হলে বিয়োগ। প্রথমে এক্স গুলো গুণ করবে, ফার্স্ট আর লাস্ট। 4 5 20, 3 6 18, সেম চিহ্ন বিয়োগ হবে, একবারে 2x লিখতে পারো। আর এখানে 3 6 18, সরি 4 18 7200, আর এদিকে 3 16 48, দুইটা সেম না? এটাও মাইনাস এটাও বিয়োগ হবে। তাহলে 20টা থেকে 18টা বাদ দিলে 2টা x, আর এখানে কত থাকে? 2400। তাহলে ক্যান্সেল করো, x এর ভ্যালু কত হয়? 1200। x এর ভ্যালু যদি 1200 হয়, তাহলে বলছে বি এর কত বলে দেখি? ইনকাম কত? বি এর ইনকাম কত? 6 ভাগ না? তাহলে x এর ভ্যালু 1200 বলে, সেলে 6 12 7200। বুঝছো না? মাঝখানের লাইনটা না লিখলেও হয়,
মনে করো আসো, এরপর থেকে যখন করবে না মাঝখান লাইনটা অ্যাভয়েড করবে। 4 কত 20, অ্যান্সার কিন্তু 7200 হয়ে গেল। হ্যাঁ, মাঝখানের লাইনটা অ্যাভয়েড করবে, 4 × 5 = 20 আর এদিকে 318, 20 থেকে 18 বাদ দাও, তার মানে কয়টা এক্স? 2টা এক্স। ফার্স্ট আর লাস্ট 4 দিয়ে 18 কে 72 করো, গুণ করো 7200, আর এদিকে মাঝখানে 300 4800, 300 4800 থেকে 4800 মাইনাস করলে 2400 একবারে। তাহলে 2 দিয়ে ক্যান্সেল করো 1200, তাহলে এক্স এর মান যদি 1200 হয়, বি এর ইনকাম 6 ভাগ, তাহলে 6 12 7200, ঠিক না? কত হবে? 7200, রাইট? তাহলে বুঝা গেল মাঝখানে ইস্টু থাকলে কোনটা? ফার্স্ট আর লাস্ট, আর মাঝখানে এগুলা চিহ্ন সেম হলে বিয়োগ, চিহ্ন আলাদা হলে যোগ। এ আর বি যথাক্রমে 5000 টাকা 8000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, কয়েক মাস পরে এ আরো 3000 টাকা যুক্ত করে, বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। এ কখন 3000 টাকা যুক্ত করে? তাহলে খেয়াল করো এ আর বি, হ্যাঁ, এ প্রথমে 5000 টাকা দেয়, এটা কিন্তু তুলে না। এর এই 5000 টাকা 12 মাসেই থাকে, কোনো ডাউট নেই। হ্যাঁ, এই যে প্রথমে 5000 টাকা দেয়, এটা কিন্তু 12 মাসেই থাকে। এরপরে আরো এক্সট্রা টাকা দেয়, এক্সট্রা আরো কত টাকা দেয়? 3000 টাকা। এই 3000 টাকাটা কত মাস খাটে? কয়েকদিন আগে এই টাইপের একটা করলাম। হ্যাঁ, এটা আমরা ধরলাম কয় মাস খাটে, মনে করো এক্সট্রা যে আরো 3000 টাকা দেয়, আমরা ধরলাম এটা এক্স মাস খাটে। শুরুতে 5000 দেয়, এটা 12 মাসেই খাটে, এটা তোলা হয় না। আরো এক্সট্রা দেয় 3000 টাকা, এটা কত মাস খাটে? আমরা ধরলাম এক্স মাস। ওকে, খেয়াল করো মূলধন ইনটু সময়, মূলধন ইনটু সময়, এটা হচ্ছে এর লভ্যাংশ ইস্টু বি এর লভ্যাংশের রেশিও কিভাবে করবে? বি কোনো প্রবলেম করে নেই, বি শুরুতে 8000 টাকা দেয়, বি এর 8000 টাকাটা একদম কত মাস খাটে বলো দেখি? 12 মাসই খাটে। 3 0 3 0 3 0 ক্যান্সেল। গুণ করো, কত হয়? 5 12 60 প্লাস 3 আর এক্স গুণ করো, তার মানে কত হবে? 3x ইস্টু আরো ছোট করা যেত। হ্যাঁ, এখানে 8 12 96, ওকে, এখানে 8 12 96। ওকে, অসুবিধা যদি হয় না, খেয়াল করো এটার ইস্টু আছে তো একবারে বাই দিয়ে দিতে পারো। হ্যাঁ, ইস্টু মানে প্রথমেরটা উপরে, তারপরেরটা কোথায়? নিচে বাই, সমান সমান। এটা এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, আরেকটা এদিকেও দিই, এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, উপরে এর লভ্যাংশ, নিচে বি এর লভ্যাংশ, এদিকেও সেম দিতে হবে। এর লভ্যাংশ কত? 2500, আর নিচে দিব বি এর লভ্যাংশ। টোটাল লভ্যাংশ থেকে যদি এরটা বাদ দাও, তাহলে বি এর লভ্যাংশ কত? 3200, ঠিক না? বি এর লভ্যাংশ 3200, ক্যান্সেল করো, দেখো বুঝতে পারো কিনা। এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ আরেকটা প্রশ্নের থেকে বার করলাম, এর লভ্যাংশ 2500 বাই বি এর লভ্যাংশ, বাকিটা বি পাবে 3200, ঠিক না? একটা আমরা বার করলাম, একটা প্রশ্ন আছে মূলধন ইনটু সময়, এটাও এর লভ্যাংশ বি এর লভ্যাংশের রেশিও, এটাও এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশের রেশিও। ক্যান্সেল করো, কত হবে? 3 3 ওই পারে গিয়ে গুণ হবে, তার মানে কত হবে? 60 যোগ 3x সমান সমান 3 25 75। তাহলে 3x এর ভ্যালু কত? 60 ওই পারে গেলে মাইনাস হবে, 75 থেকে 60 গেলে কত হবে? 15। ক্যান্সেল করো, 5। তার মানে বি এর এই যে এক্সট্রা টাকা দেয় না, এই টাকাটা 5 মাস ব্যবসায় ছিল, কিন্তু অ্যান্সার এইটা না, সরি বি বলি কেন, এ যে এক্সট্রা 3000 টাকা দেয়, এটা 5 মাস ব্যবসায় ছিল। 5 মাস ব্যবসায় ছিল মানে টাকাটা দিচ্ছে কত মাস পরে? 7 মাস পরে, তাই না? 5 মাস ব্যবসায় ছিল, 7 মাস কেন ছিল না? 7 মাস পরে সেইটা ইনভেস্ট করে, তাই না? 12 থেকে 5 বাদ দাও, 12 থেকে যদি 5 মাইনাস করো, তুমি বলবে 5 মাস ব্যবসায় ছিল, 7 মাস ছিল না। কেন ছিল না? কারণ সে 7 মাস পরে সেই টাকাটা ইনভেস্ট করে, রাইট? আসো, এটা 6 ছিল তো। পি ও কিউ, পি প্লাস কিউ একটি কাজ কত দিনে করে? 12 দিনে। কিউ প্লাস আর একটি কাজ কত দিনে করে বস? 15 দিনে, রাইট? আর প্লাস পি একটা কাজ কত দিনে করে? 20 দিনে করে। ওকে, টোটাল কাজ কত? এদের লসাগু, এদের লসাগু কত হয়? 12 15 20, এদের লসাগু 60। তাহলে পি আর কিউ 12 দিনের 60টা হলে একদিনে 5টা, 5 12 60, এটা পি আর কিউ। কিউ প্লাস আর 15 দিনের 60টা, একদিনে 4 15 60, এটা কিউ প্লাস আর। আর প্লাস পি 20 দিনের 60টা, তাহলে একদিনে 3 20 60, এটা কে বানাচ্ছে বলো দেখি? আর প্লাস 20, রাইট? তাহলে টোটাল কয়টা চেয়ার হয় বলো দেখি? এরা 5টা, এরা 4টা, 9টা, এরা 3টা, 12টা। এই চেয়ার গুলা কে কে বানায় বলো দেখি? তোমরা বলবে আরে এই কাজ তো সবাই করে, পি কিউ আর সবাই করছে, ঠিক না? এই কাজ কেউ একা করে না। তোমরা বলবে আরে প্রত্যেক ব্যক্তি কাজ করেছে, নো ডাউট। আবার প্রত্যেক ব্যক্তি খেয়াল করো তো ভালো করে, 2 দিন করে কাজ করে। সবাই যদি 2 দিন কাজ করে, তাহলে 12টা চেয়ার হয়, তাই না? এই যে দেখো, পি 2 দিন, কিউ 2 দিন, আর 2 দিন। তাহলে আমি যদি বলি, তাহলে তারা একদিনে কয়টা বানায়? 2 দিনে যদি 12টা বানায়, তাহলে একদিনে কয়টা বানাবে?
তুমি বলবে একদিনে বানাবে কয়টা, তাহলে 12কে 2 দিয়ে 12কে ভাগ করো, 6 দুগুণে 12 6টা, তাই না? 2 দিনে যদি 12টা বানায় তাহলে একদিনে বানাবে 6টা, তাহলে এখানে কারটা বার করতে বলছে, পি এরটা। সরি, এটা আর, তাই না? আচ্ছা, 3 জন মিলে 6টা বানায়, তার মধ্যে কিউ প্লাস আর কয়টা বানায় বলে দেখি? কিউ প্লাস আর কয়টা বানাচ্ছে? কিউ প্লাস আর বানায় 4টা। কিউ প্লাস আর যদি 4টা বানায়, আচ্ছা, তাহলে তুমি বলবে পি বানাবে 2টা, তাই না? সব মিলে 6 না, কিউ আর আর বানায় 4টা, পি বানাবে 2টা, তাই না? টোটাল 6। পি যদি 2টা চেয়ার বানায় একদিনে, তাহলে প্রশ্ন হচ্ছে পি তাহলে 60টা চেয়ার কত দিনে বানাবে, একই না? পি 2টা বানায় একদিনে, তাহলে 60টা বানাতে কতদিন সময় লাগবে? সময় মানে ভাগ, তাহলে 2 দিয়ে 60কে ভাগ করলে তোমরা বলবে আচ্ছা পি এর কতদিন সময় লাগবে বলে দেখি বস? 30 দিন সময় লাগবে, রাইট? 2টা বানায় একদিনে, 60টা বানাবে 60/2, অর্থাৎ 30 দিনে। ক্লিয়ার কিনা? আসো, ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয় এক ব্যক্তি, 12 মিনিট পর ওই বাসগুলোকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত? তো মন দিয়ে শুনো, প্রথমে না একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। বড় বড় মনে হবে, কিন্তু আমি শর্ট প্রসেসে দেখাবো, হ্যাঁ, চাপ নিও না। এনে দেখো একটা জিনিস, হ্যাঁ, ডিপো থেকে বাস ছাড়ছে, এখানে এক ব্যক্তি আছে, ডিপো থেকে একটার পর একটা বাস ছাড়ছে, হ্যাঁ। এই ব্যক্তির সাথে মনে করো এই ব্যক্তি যদি স্থির থাকে, হ্যাঁ, এনে দুইটা কনসেপ্ট, হ্যাঁ, একটু কনসেপ্টটা বুঝে নাও, তারপরে অঙ্ক আমরা খুব ইজিলি সলভ করে দেবো। কোন হচ্ছে যদি ব্যক্তি স্থির থাকে, যদি মনে করো ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, এবার তুমি বলবে স্যার কোথায়? ব্যক্তি তো চলছে, ব্যক্তি দাঁড়িয়ে নেই, কিন্তু ভাবলাম যদি স্থির থাকতো। ব্যক্তি অ্যাকচুয়ালি স্থির নেই, কিন্তু আমরা একটা কল্পনা করলাম, একটা এক্সাম্পশন নিলাম, যদি ব্যক্তি স্থির থাকতো তাহলে কি হতো? একটা বাসের সাথে দেখা হইলো, এরপরে তো আরেকটা বাস আসবে না, ডিপো থেকে কয় মিনিট পর পর বাস ছাড়ে, একটা বাসের সাথে দেখা হইলো, আরেকটা বাস মনে করে এখানে আসছে, এই বাসের সাথে 15 মিনিট পর দেখা হবে, হ্যাঁ, এখানে ব্যক্তি আছে, ব্যক্তি, হ্যাঁ, একটা বাসের সাথে দেখা হইলে আরেকটা পিছনে পিছনে তো আরেকটা বাসও আসবে না, ওই বাসটা বলে দিকে এই ব্যক্তির এখানে 15 মিনিট পরে আসবে। অনেকে বলবে স্যার 15 মিনিট পরে আসবে, এটা আমি কি করে বুঝতে পারলাম? ডিপো থেকে 15 মিনিট পর পর বাস ছাড়ে, ডিপো থেকে কয় মিনিট পর পর বাস ছাড়ে? 15 মিনিট। তাহলে আমি যদি দাঁড়িয়ে থাকি, একটা বাসের সঙ্গে দেখা হইলো, আরেকটা বাস 15 মিনিট পরে আসবে। মনে করো সাপোজ এখন 9টা বাজে, 9টায় একটা বাসের সঙ্গে দেখা হইলো, আরেকটা বাস 9টা 15, আরেকটা 9টা 30, 15 মিনিট পর পর দেখা হবে যদি আমি দাঁড়িয়ে থাকি। কিন্তু আমি তো দাঁড়িয়ে নেই, আমি তো এগিয়ে যাচ্ছি, কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার ফলে কি হবে? বাসও এদিকে আসছে, আমি একটু এগিয়ে গেলাম, তাই তাড়াতাড়ি দেখা হবে। আমার বাসের সঙ্গে কত মিনিট পরে দেখা হচ্ছে? 12 মিনিট পরে। ওই কামান দাগা অঙ্ক আছে না, সেম কনসেপ্ট। যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে 15 মিনিট পর বাসের সঙ্গে দেখা হবে, কিন্তু এগিয়ে যাওয়ায় তোমায় কত মিনিট পর বাসের সঙ্গে দেখা হলো বলো দেখি? 12 মিনিট পর দেখা হলো, ওকে। তাহলে এখানে সময় দেওয়া আছে, সময়। যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে 15 মিনিট পর বাসের সঙ্গে দেখা হবে, কিন্তু তুমি এগিয়ে যাওয়ায় তাহলে তোমার সময় লাগলো কত মিনিট? 12 মিনিট। 12 মিনিট পর বাসের সঙ্গে দেখা হয়, তাহলে সময়ের রেশিও কত? 5:4। ওকে, তাহলে সময় আর বেগের ডিস্টেন্স তো সেমই না, টোটাল ডিস্টেন্স তো সেম, ব্যক্তি আর বাসের মাঝখানে টোটাল ডিস্টেন্স তো সেম। যদি দাঁড়িয়ে থাকে বাস 15 মিনিট পরে আসবে, এগিয়ে যায় তাড়াতাড়ি দেখা হবে, কি না? তাহলে তোমরা জানো দূরত্ব যেহেতু সেম, তাহলে সময়ের রেশিওকে উল্টে দিলে বেগের রেশিও হবে। তার মানে বেগের রেশিও হবে কত? 4:5। মানে এখানে বেগ 4 আর এখানে বেগ 5। কেন? যদি ব্যক্তি স্থির থাকে, যদি প্রথম ক্ষেত্রে যদি ব্যক্তি স্থির থাকে, শুধু কার বেগ থাকবে? বাসের বেগ। বাসের বেগ কত? 4। আর এখানে স্যার বেগ 5 কেন হলো? এটা কেমন হলো? দ্বিতীয় ক্ষেত্রে বেগ বেশি কেন? প্রথম ক্ষেত্রে ব্যক্তি স্থির, শুধু বাসের বেগ থাকবে 4, আর দ্বিতীয় ক্ষেত্রে তো ব্যক্তিরও বেগ আছে, বাসেরও বেগ আছে, দুটো মিলে হচ্ছে, দুটো বিপরীত ডিরেকশন থেকে আসছে না, তার মানে দুটো বেগ যোগ করলে 5। ওকে, ব্যক্তির বেগ তো 4, তাহলে সরি এখানে অ্যাকচুয়ালি 5 কেন? এখানে দুটো বেগ আছে, এখানে বাস আছে প্লাস ব্যক্তি, দুটো মিলে 5। ওকে, তাহলে বাসের বেগ তো 4, তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে ব্যক্তির বেগ কত হবে? 1, ঠিক না? এটা বোঝানোর জন্য এই জায়গাটা দেখলাম। পরীক্ষায় তুমি ধরি না এত ছবি টবি আঁকতে যাবে, জাস্ট এই ক্যালকুলেশনটা করবে। সময়ের অনুপাত 5:4, তাহলে বেগের অনুপাত 4:5। এখানে বেগ শুধু বাসের, আর এখানে দুটো মিলে 5। বাসের 4, ব্যক্তির 1। এবার বাসের বেগ 4 ইউনিট, 4-এর ভ্যালু রিয়েল ভ্যালু দিয়ে কত বলছে বলো দেখি? বাসের বেগ 4 ইউনিট, কিন্তু রিয়েল ভ্যালু দিয়ে বললে 16, 4-এর ভ্যালু 16। তাহলে ব্যক্তির বেগ 1 ইউনিট, রিয়েল ভ্যালু দিয়ে বললে তোমরা বলবে এটাও 4 গুণ 4, ওকে 4, ঠিক না? অনেকের যাদের মনে হচ্ছে না বড়, এই যে দেখো এটা মুছে দেই, তাহলে তো ছোট হয়ে গেল। সময়ের রেশিও 5:4, তাহলে বেগের অনুপাত 4:5। এটা 4, এটা বাসের বেগ, এখানে 5 কেন? এখানে বাসের বেগ 4 আর ব্যক্তির বেগ 1, দুটো মিলে 5। 4-এর ভ্যালু 16 হইলে 1-এর ভ্যালু 4, সিম্পল।
है কি না? কামান দাগার যে অঙ্কগুলা করি আমরা কিন্তু সেম কনসেপ্টই করি। ওকে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন সি। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু গেল দূরত্ব? একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে কতটুকু দূরত্ব যেতে হবে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। প্রথমটা 150 প্লাস 100, ঠিক না? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যেতে হবে? সিম্পল, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মানে 250 মিটার দূরত্ব যায়। সময় কত সেকেন্ড লাগে? 10 সেকেন্ড। দূরত্ব আছে, সময় আছে, এক কাজ করো, বেগ বার করে নাও। ওকে, কার বেগ বেরোবে পরে দেখা যাবে। হ্যাঁ, দূরত্ব বাই সময়, তাহলে এটা মিটার পার সেকেন্ড হবে, কিন্তু এককগুলা মিটার সেকেন্ড আছে, তার মানে কত? এক না লিখলে 25 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার ঘন্টায় যেতে চাও তাহলে তোমরা জানো কত দিয়ে গুণ করতে হয়? শর্টকাট রুল, 18/5 দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ কি না ভাই? তাহলে 5 দিয়ে যদি ভাগ করো, 5 5 18 90 কিমি পার ঘন্টা। এবার প্রশ্ন হলো স্যার এখানে কার কার বেগ আছে? এখানে দুটো ট্রেনের বেগ আছে, এখানে প্রথম ট্রেনেরও বেগ আছে, দ্বিতীয় ট্রেনেরও বেগ আছে। দুটো বেগ হয় প্লাস আকারে থাকে নয় মাইনাস আকারে থাকে। বিপরীত দিক থেকে আসলে কি হবে বলো দেখি? প্লাস, আর সেম ডিরেকশনে আসলে মাইনাস। যেহেতু দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে তার মানে দুটো প্রথম আর দ্বিতীয় দুটো ট্রেনের বেগের যোগফল হচ্ছে 90, ঠিক না? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলাম, বেগ এনে কিন্তু দুটো ট্রেনের বেগ আছে প্লাস আকারে আছে, কেন? বিপরীত দিক থেকে আসছে। এবার খেয়াল করো, প্রথম ট্রেনের বেগ বলছে 30, তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ 60 হবে, কেন? দুটো মিলে 90, একটা যদি 30 হয় তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ কত হবে? 60 কিমি পার ঘন্টা। সিম্পল। একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ওই নির্বাচনে টোটাল 100 ভাগ যদি ভোটার ধরো, তার মধ্যে 90% ভোটার ভোট দান করে, তার মানে 90 ভাগ ভোট দেয়, তার মধ্যে 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী জয়লাভ করে। খুবই সিম্পল অঙ্ক। হ্যাঁ, ভোট দেয় 90 ভাগ, এই প্রদত্ত ভোট 2 ভাগ হয়, ভোট নষ্ট হয়েছে কোথাও বলে নাই। হ্যাঁ, 100 ভাগ ভোটার ভোট দেয় 90 ভাগ যারা ভোট দেয় তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 60%, আর বাকি 40% কে পাবে? পরাজিত প্রার্থী। কেন? দুটো মিলে 100, এ পায় 60 ভাগ ভোট প্রদত্ত ভোটের, এ পায় ভাই বাকি 40 ভাগ ভোট, দুটো মিলে 100। তাহলে কত পার্সেন্ট ভোটে জয়লাভ করে? জয়লাভ মানে বুঝো তো, দুটো ডিফারেন্স, এ পাচ্ছে 60%, এ পাচ্ছে 40%, তাহলে কত পার্সেন্ট ভোটে বিজয়ী প্রার্থী জয়লাভ করে? 20%। কার 20% বলো দেখি? প্রদত্ত ভোটের। ভোট পরে কটা? 90টা। তাহলে কত ভোটে জয়লাভ করে? প্রদত্ত ভোটে 20%। প্রদত্ত ভোট হচ্ছে 90, এর 20% মানে ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। তাহলে ক্যান্সেল করো, 5 18 90, তার মানে 18 ইউনিট ভোটে জয়লাভ করে। 20% মানে প্রদত্ত ভোটের 20%, 90 জন ভোট দেয়, 90 20% মানে 18 ইউনিট ভোটে জয়লাভ করে। তার প্রশ্নে দেখো কত ভোটে জয়লাভ করে বলে দেওয়া আছে? 27,000। হ্যাঁ, ঠিক না? তাহলে 18 ভ্যালুই তো 27,000। হ্যাঁ, 80 না গুণ করলে 18 কে 18 থাকবেন কত? 9, 5 18 90, 1500 গুণ, তাই না? ঠিক না? 18 ভোটে জয়লাভ করে, 18 ভ্যালু যদি 27,000 হয়, টোটাল ভোটার 100 ভাগ, তাহলে 100 ভ্যালু কত হবে? তোমরা বলবে এখানেও 1500 গুণ, তাহলে 1500 গুণ করলে 15 4টা শূন্য। হ্যাঁ, তার মানে 1,50,000, ঠিক না? 18 ভ্যালু 27,000 হলে টোটাল ভোটার 100 ভাগ, তাহলে 100 ভ্যালু কত? 1,50,000, রাইট? আসো, এক ব্যক্তি কিছু লেবুর 1/3 অংশ 10% লাভে, 1/4 অংশ 15% লাভে, বাকি অংশ 12% লাভে বিক্রি করে মোটের উপর এত টাকা লাভ করেন। লেবুগুলোর মোট ক্রয় মূল্য কত? এরকম অংশের ক্ষেত্রে আমরা জানি কি বলে? মোট লাভের পার্সেন্টেজ বার করার একটা শর্টকাট টেকনিক জানি, মনে আছে কি? দাঁড়া আমি দেখাচ্ছি। দুটো ফ্র্যাকশন থাকলে সমান করো, এটারে 4 দিয়ে গুণ করো, এটারে 3 দিয়ে গুণ করি, তাহলে এটাও 12 এটাও 12, তাই না? নিচে 4 গুণ হলে উপরেও 4 গুণ, তার মানে প্রথমে বিক্রি করে 12 ভাগের 4 ভাগ, নিচে 3 গুণ হলে উপরেও 3 গুণ। হ্যাঁ, তাহলে নিচে 12, তার মানে পরে বিক্রি করে 12 ভাগের 3 ভাগ, তাহলে 4 আর 3 মিলে প্রথমে 4 ভাগ পরে 3 ভাগ, টোটাল কত ভাগ বিক্রি করলাম? 7 ভাগ। তাহলে বাকি থাকে কত ভাগ? 12 ভাগের 5 ভাগ, একই না? টোটাল 12 ভাগ, ফ্র্যাকশন নিচের গুলো সমান করে নাও, 12 ভাগের 4 ভাগ প্রথমে, পরে 12 ভাগের 3 ভাগ, পরে বাকি থাকবে 12 ভাগের 5 ভাগ। 4 আর 3 7 ভাগ বিক্রি হলো। এবার প্রথমে বিক্রি করে কত? এতটুক বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয় বলো দেখি? 10% লাভ হয়। আর এটাই বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? 15% লাভ হয়। আর বাকি দ্রব্য বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয় বলো দেখি? 12% লাভ হয়।
তাহলে টোটাল লাভ বার করার একটা শর্টকাট রুল আমি তোমাদের দেখাইছিলাম। টোটাল এরকম অংশ যদি থাকে, প্রথমটা এত পার্সেন্ট, দ্বিতীয়টা এত পার্সেন্ট, তৃতীয়টা এত পার্সেন্ট, তাহলে মোটের উপর লাভ বার করার শর্টকাট বুদ্ধি হচ্ছে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ করলে কত হবে, 4 × 40 নিচে 12 প্লাস এখানে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ 3 × 15 = 45 বাই 12 লাভ হয় না তাই যোগ, ক্ষতি হলে মাইনাস, 5 × 12 = 60 কাটাকাটি করবে না, নিচে 12, তাহলে লসাগু করতে সুবিধা হবে এত পার্সেন্ট। তাহলে একটা 12 আসবে লসাগু, আর সবগুলোই 12 না উপরে গুলো যোগ হবে, 40 আর 60 কত হয় 100, 100 আর 45 যোগ করলে 145, ঠিক আছে না ভাই, 145 আর নিচে 12, তাহলে টোটাল এত পার্সেন্ট লাভ হচ্ছে। ওকে, টোটাল এত পার্সেন্ট লাভ হচ্ছে। এবার এই এত পার্সেন্টের লাভ হচ্ছে, এটা রিয়েল ভ্যালু কত বলো দেখি, প্রশ্নে রিয়েল ভ্যালু দেওয়া আছে কত, 72.5 টাকা। তাহলে এত পার্সেন্টের ভ্যালু হচ্ছে কত বলো দেখি, 72.5, তাহলে নিচে পার্সেন্ট দিয়ে 145 বাই 12, হ্যাঁ 12টা উপরে যাবে, খেয়াল করো 145 বাই 12%, এটা হচ্ছে পার্সেন্ট বাই ইউনিট দিয়ে, এইটার ভ্যালু যদি 72.5 হয় তাহলে বলছে মোট ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে 100 ভাগ, তাহলে প্রশ্ন হচ্ছে 100 ভ্যালু কত, বুঝতে পারলে ভাই। প্রথমে পার্সেন্ট দিয়ে নিয়ে আসলাম, অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, এত পার্সেন্টের ভ্যালু যদি 72.5 টাকা হয়, টোটাল ক্রয় মূল্য 100 ভাগ 100 ভ্যালু কত, হ্যাঁ। আচ্ছা দশমিক যদি সরাও তার মানে কত হবে, নিচে একটা 10 আসবে, তার মানে একটা শূন্য ক্যান্সেল, 145 দিয়ে এটার ভাগ করলে 5 হয়, রাইট। তাহলে 5 × 12 = 60, 60 আর 10 গুণ করো, তার মানে 600 টাকা, বুঝতে পারলে তো। এত পার্সেন্টের ভ্যালু, পার্সেন্টটা নিচে দিতে হয়, ইউনিটটা নিচে, এত পার্সেন্টের ভ্যালু এত হলে টোটাল ক্রয় মূল্য 100 ভাগ 100 ভ্যালু কত, তার মানে কত হচ্ছে ভাই বলো দেখি ভাই, 600 টাকা, রাইট। এক ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশে ভাগ করে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসে 10% হারে 6 বছর এমন রাখলেন যেন মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা হয়, দুইটার সুদ আসল সমান হয়। তাহলে দুইটা অংশ, একটা প্রথম ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগ। আমরা ধরলাম প্রথম ভাগটা একটা সিম্বল দিয়ে x, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে আর xy না ধরলে হয়। চলো প্রথম দ্বিতীয় দিয়ে কাজ চালাবো। প্রথমটায় কত ভাগ সুদ, 8% হারে, এক বছরই 8%, তাহলে 5 বছরে কত পার্সেন্ট সুদ হবে, 5 × 8 = 40%, এটা হচ্ছে সুদ। আর নরমালি আমরা আসলটা কত পার্সেন্ট দিয়ে ধরি, 100%, তাই না। তাহলে টোটাল সুদ আসল কত, 140%, একই না। প্রথমটার এর সুদ আসল কত, 140%, আর দ্বিতীয়টার কত সুদ আসল হবে বলে দেখি, এক বছরে যদি 10% হয় তাহলে 6 বছরে কত পার্সেন্ট সুদ হবে, 6 × 10 = 60% প্লাস আসল কত 100%, তাহলে টোটাল কত বলে দেখি 160%। কার 160% বলে দেখি, দ্বিতীয়টার। দ্বিতীয়টা তো আমরা জানি না, মনে করে এই সিম্বল দিয়ে প্রকাশ করলাম, দ্বিতীয়টার 160%, তাহলে প্রথমটার 140% আর দ্বিতীয়টার এদিকে কত হয় 160%, এই দুই সুদ আসল কি বলছে সমান, প্রথমটার 140%, দ্বিতীয়টার 160%, এই দুই সুদ আসল সমান বলছে, সমান করে দিলাম, হ্যাঁ। 140% প্রথমটার, 140% দ্বিতীয়টার 160%, দ্বারাও এটার একটা শর্টে প্রশ্ন আছে, হ্যাঁ, 0 0 ক্যান্সেল। আরো ছোট করা যায় কি, বা এইভাবেই থাক, হ্যাঁ, ছোটও করতে পারো, আচ্ছা করলে করতেই পারো, 7 × 2 = 14, 8 × 2 = 16, তাহলে প্রথম বাই দ্বিতীয়, তাহলে এদিকে থাকবে 8 উপরে আর 7 এদিকে গিয়ে নিচে গিয়ে ভাগ হবে, তার মানে প্রথমটা 8 ভাগ আর দ্বিতীয়টা কত ভাগ বলো দেখি, 7 ভাগ, টোটাল কত, দুইটা অংশ মিলে 15 ভাগ। এই 15-এর ভ্যালুই তো 30,000 বলছে, একই না। তাহলে কত গুণ বলো দেখি, 2000 গুণ, মানে একের ভ্যালু 2000। তাহলে বার করতে বলছে তিনি ব্যাংকে কত টাকা রাখছিলেন, ব্যাংকে কোনটা, প্রথমটা, হ্যাঁ ব্যাংকে রাখছেন 8 ভাগ, তাহলে 8-এর ভ্যালু কত হবে, তাহলে এটা 2000 গুণ, 8 × 2 = 16,000। ওকে, এরকম তাহলে বাইটাই আকারে এত কিছু করতে হবে স্যার, না। এটার একটা শর্টকাট বুদ্ধি কি বলো দেখি, দুইটার সুদ আসল বার করবে। সুদ আসল কিভাবে, মুখে মুখেই তো বার করতে হবে। সুদ কত, 5 × 8 = 40, তার সঙ্গে 100 যোগ করো, তাহলে সুদ আসল কত, 140%, হবে কি না। সুদ কত, 6 × 10 = 60%, শর্টে প্রশ্ন, হ্যাঁ। সুদ যদি 60% হয় তাহলে সুদ আসল কত হবে, 100 যোগ করলে 160%। সুদ আসল সমান বলছে না, তাহলে কি হবে বলো দেখি, খেয়াল করো, দুইটার সুদ আসল সমান বলছে, হ্যাঁ, দুইটা সুদ আসল যদি সমান হয় তাহলে সুদ আসলের রেশিও কি উল্টায় দাও, তাহলে কি পাবে বলে দেখি, আসলে রেশিও পাওয়া যাবে। সিম্পল, জাস্ট দুইটাকে উল্টায় দাও, ছোট করো 8 আর এটা 7। যদি বলে সুদ সমান তাহলে সুদটাকে উল্টায় দিবে, ওকে উল্টায় দিবে, হ্যাঁ। তাহলে এটা শর্ট প্রসেস, কেন উল্টাবো যদি এক্সপ্লেন চাও তাহলে একটু আগে তো এক্সপ্লেন করলাম, পরে সেম গল্প ভাই। 15-15-এর ভ্যালু যদি 30,000 হয়,
15 ভাগ মানে যদি 30,000 হয় তার মানে কত গুণ? 2000 গুণ না, 2k। বুঝছো তো, 2k মানে 2000। তাহলে 8 এর ভ্যালু কত হবে? এটাও 2k, তার মানে 8 দুগুণে 16,000। আর কে মানে বুঝছো তো, একই না? ইউটিউব দেখো নিশ্চয়ই। কে মানে 1000, রাইট? চলো। দুধপূর্ণ একটি পাত্র থেকে প্রথমে দুধ ছিল পাত্রে, হ্যাঁ, 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল পূর্ণ করা হলো। আবার পাত্রটি থেকে 20 লিটার জল তুলে নিয়ে আবার 20 লিটার জল করা হলো। ঘটনাটি আরো একবার করার পর, তাহলে প্রথমে 2 বার, পরে একবার, 3 বার করার পর এখন দুধ আর জলের রেশিও কত বলে দেখি? 8:, খেয়াল রাখো, দুধ আর জলের রেশিও কত? 8:19। তাহলে আমি যদি বলি টোটাল কত হবে, টোটাল মিশ্রণ কত হবে? 8 আর 19 যোগ করলে দুধ 8 ভাগ, জল 19 ভাগ, তাহলে টোটাল মিশ্রণ 7 ভাগ। একটা জিনিস খেয়াল করবো, এই ধরনের প্রবলেম না, টোটাল পরিমাণ কিন্তু সেম থাকবে। মনে করো পাত্রে দুধ আছে, 20 লিটার তোলা হলো, 20 লিটার ঢালা হলো, 20 লিটার তোলা হলো, 20 লিটার ঢালা হলো, হ্যাঁ সে ঠিক আছে। দুধের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, জলের পরিমাণ বাড়তে থাকবে। কিন্তু একটা কনসেপ্ট কি বলো দেখি, টোটাল পরিমাণ, টোটাল মিশ্রণ যদি শুরুতে 100 থাকে, এখনো 100ই থাকবে। হ্যাঁ, দুধ কমবে, জল বাড়বে, কিন্তু টোটাল পরিমাণ সেম থাকবে। তাহলে টোটাল পরিমাণ যদি এখন 27 ভাগ হয়, তাহলে শুরুতে একদম শুরুতে, তাহলে আমি যদি বলি শুরুতে, একদম শুরুতে কি ছিল শুরুর গল্পটা? শুরুতে তো জল ছিল না, শুরুতে দুধ ছিল। এখন যদি টোটাল 27 ভাগ মিশ্রণ হয়, শুরুতে টোটাল 27 ভাগই কি ছিল? দুধ, একই না? এখন টোটাল মিশ্রণ যদি 27 হয়, শুরুতেও টোটাল 27ই ছিল, আর শুরুতে শুধু দুধ ছিল, দুধই ছিল 27 ভাগ, একই না? এখন টোটাল মিশ্রণ 27 ভাগ, আর শুরুতে দুধই ছিল 27 ভাগ, টোটাল পরিমাণ সেম থাকবে ভাই। এখনো 27, শুরুতেও 27, কিন্তু শুরুতে তো জল ছিল না, 27 ভাগই দুধ। আর এখন দুধের পরিমাণ কত? কমতে কমতে, দেখছো ভাই কত হয়ে গেছে? 8। এটা কয়বার করার পর বলে দেখি প্রসেসটা? 3 বার করার পর। ওকে, এই উপরেরটা আছে না, লিখতে হবে না, এটা আমি বোঝানোর জন্য দেখালাম, হ্যাঁ। ওকে, আসো। তাহলে দুধের পরিমাণ 27 ভাগ 3 বার করার পর 8 হয়, তাহলে একবারে কিভাবে আসবে বলে দেখি? এটা না ওই চক্রবৃদ্ধির মতো কনসেপ্ট ইউজ করবে। 3 বার যদি প্রসেস করো 27 থেকে 8 হয়, একবার করার পর কতটুকু চেঞ্জ হয়েছিল? একবার, এই ডাটাটা লাগবে। তাহলে 3 বার থেকে একবারে আসতে গেলে না, এটারও ঘনমূল করবে। ঘনমূল, ঘনমূল মানে রুট দিয়ে মাথায় 3, 3 কেন স্যার? এটার ঘনমূল বলে। বা ডাইরেক্টও করতে পারো। ঘনমূল মানে 27 এর ঘনমূল মানে কতর কিউব? 27 হয়। 3 এর কিউব 27, 27 এর ঘনমূল। আর 8 এর ঘনমূল মানে 2 এর কিউব 8 হয় না ঘনমূল? তাহলে 3 বার আছে তাই ঘনমূল করলাম, 2 বার থাকলে বর্গমূল, রাইট? 3 বার ঘনমূল। 3 এর কিউব 27, 3, 2 এর কিউব 8, 2। এখন বোঝানোর জন্য ঘনমূল দেখালাম, ডাইরেক্ট লিখে দিবে। 64 থাকলে 4 এর কিউব 4 হবে। তাহলে দেখো একবারে কি চেঞ্জ হয়? এটা তো 3 বারের ডাটা, আমি একবারে নিয়ে আসলাম, একবার। মানে শুরুতে যদি 3 ভাগ দুধ থাকে, একবার প্রসেসটা করার পর দুধের পরিমাণ 2 ভাগ হয়। বলো দেখি কত ভাগ দুধ কমলো? 1 ভাগ। একবার যদি করো, একবার শুরুতে 3 ভাগ দুধ ছিল, একবার যদি প্রসেসটা করি একবার, তাহলে 3 থেকে 2 হয়, 1 ভাগ দুধ কমে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, শুরুতে দুধ ছিল, প্রথমে কত লিটার দুধ ছিল বলো দেখি? 20 লিটার দুধ তুলছো, 20 লিটার জল ঢালছো, সে ঠিক আছে, টোটাল মিশ্রণ সেম আছে। কিন্তু প্রথমবারে কত লিটার দুধ কমাইলে? 20 লিটার। দুধ ছিল কিছু একটা, তুমি 20 লিটার দুধ তুলে 20 লিটার জল ঢাললে, সে জল ঢালছো, জল বাড়লো, কিন্তু দুধ তো 20 লিটার কমলো। তাহলে একবার প্রসেসটা করার পর প্রশ্নের ভাষা থেকে আমি কি বুঝতে পারি? 20 লিটার দুধ কমলো, হ্যাঁ, একবার মানে প্রথমবারে কত লিটার দুধ কমে? 20 লিটার। আর আমি ইউনিট দিয়ে বার করলাম 1 ভাগ দুধ কমে, তাহলে 1 ভাগ মানে যদি 20 লিটারকে বোঝায়, একই না? তাহলে শুরুতে দুধ ছিল 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে? এটার 20 দিয়ে গুণ করো, হ্যাঁ। প্রথমবার 3 থেকে 1 বা 2 ধার থাকলে 2 বার থেকে একবারে নিয়ে আসবে। 3 ভাগ ছিল, 2 ভাগ হলে 1 ভাগ কমলে 1 এর ভ্যালু যদি 20 হয়, শুরুতে দুধ ছিল 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে? 3 × 60, রাইট? কোনো ফর্মুলা দেখার দরকার নেই, সিম্পল। আসো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে 32। বড়টির বাহু ছোটটির বাহু অপেক্ষা 2 বেশি হলে, এটা অপশন টেস্টও করতে পারো। বড়টার বাহু কত? ছোটটার বাহু যদি x হয়, তাহলে বড়টার বাহু, দেখো ভাঙায় ভাঙায় করলে এইভাবে, কিন্তু এইভাবে আমরা করব না। তাহলে বড়টার এরিয়া কত? বাহু x হলে এটার এরিয়া x স্কয়ার, হ্যাঁ সরি, এটা ছোটটার ক্ষেত্রফল। বড়টার বাহু x + 2 হলে এটার ক্ষেত্রফল x + 2 তার স্কয়ার। ফর্মুলা দিয়ে ভাঙাইতে হবে। ডিফারেন্সের ভ্যালু এত, যদিও খুব জটিল হবে না। আসো তো অপশন টেস্ট করে দাও। বড়টার বাহু বার করতে বলছেন, আমরা প্রথম অপশন করি। বড়টার বাহু যদি 7 হয়, ছোটটার বাহু 2 কম হবে না? বড়টার বাহু 2 বেশি, তার মানে ছোটটার বাহু 2 কম। বড়টার বাহু 7 হলে ছোটটার বাহু নিশ্চয়ই 9 হবে না?
ছোটটার বাহু 2 কম হবে। ক্ষেত্রফলের ডিফারেন্স কত? এটার ক্ষেত্রফল 7 স্কয়ার, এটার ক্ষেত্রফল 5 স্কয়ার। 49 থেকে 25 গেলে কত হয়? 24। কিন্তু প্রশ্নে বলছে ক্ষেত্রফলের ডিফারেন্স 32 হবে। তাহলে প্রথম অপশন হচ্ছে না। আসো দ্বিতীয় অপশন। দ্বিতীয় অপশনে কি বলছে? বড়টার বাহু যদি 9 ধরো তাহলে ছোটটার বাহু 7 হবে। তাহলে বড়টার ক্ষেত্রফল 9 স্কয়ার, ছোটটার ক্ষেত্রফল 7 স্কয়ার, কত হয়? 81 - 49 32। হ্যাঁ, তাহলে এটা দিলে মিলছে কিন্তু দেখো, বড়টার বাহু 9 হলে ছোটটার বাহু 2 কম হবে 7, তাহলে এদের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল 81, এটার ক্ষেত্রফল 49, ডিফারেন্স 32। প্রশ্নে বলছে ডিফারেন্স 32, তুমি বললে একদম পারফেক্ট। তাহলে সি আর ডি চেক করার দরকার নেই, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, রাইট। 28 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে ভাই 4 বাহুর সমান। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম কি আছে বলে দেখি? বৃত্ত। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে যে সবচেয়ে বড় বৃত্ত আঁকবে না, সেটার বাহু কি হবে? সরি, সেটার বেশ হবে বর্গক্ষেত্রে বাহুর সমান। বর্গক্ষেত্রে বাহু 28, তাহলে বৃত্তের ব্যাসও কত হবে? 28। তাহলে ব্যাস যদি 28 হয় না, তাহলে ব্যাসার্ধ, এটা আর সিম্বল দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধ হবে 28 এর অর্ধেক, তার মানে 14। একই না ভাই? বাহু যদি 28 হয়, ব্যাসও 28, ব্যাস 28 হলে ব্যাসার্ধ হবে 14 সেমি। তাহলে বলছে বলো দেখি বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানো তো বস? পাই আর স্কয়ার। পাই মানে এর আনুমানিক মান ধরা হয় 22/7। এটা একটা অমূল্যদের সংখ্যা, এক্সাক্ট মান জানি না। আর মানে হচ্ছে 14, স্কয়ার আছে, দুইবার লিখবো। তাহলে ক্যান্সেল করো, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 আর 22 যদি গুণ করো, তার মানে কত হবে ভাই? 616। তাহলে বলো বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সবচেয়ে বড় যে বৃত্ত আঁকবে না, তার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি, রাইট? এটাই অ্যান্সার। তাহলে फ्रेंड्स, এই ছিল 15টি প্রবলেম। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রতিদিন দুটো ভিডিও প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেকটা ক্লাস ফলো করার চেষ্টা করো। ভাই বোন বন্ধু বান্ধব যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই ভিডিওগুলো তাদেরকে একটু শেয়ার করবে, লাইক করো, কমেন্ট করো। আরেকটা জিনিস, আমাদের যে পেইড কোর্স আছে ম্যাথ জিরো টু হিরো কোর্স, একদম ধরে ধরে বস মগজে অঙ্ক সেট করা হচ্ছে। যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 499 টাকা এডমিশন ফি এবং মাসিক বেতন 99 টাকা। একদম অঙ্ক ধরে ধরে বস শেখানো হচ্ছে বস। ওকে, এই কোর্স সমস্ত রকমের স্টুডেন্টের জন্য উপযোগী, তাই বলছি মাত্র 499 টাকা এডমিশন ফি, পরে শুধু একটা মাসিক বেতন দিয়ে যতদিন বেশি ক্লাস করতে পারো। গোল্ডেন অপরচুনিটি বস, মিস করো না। এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রসেসটা জেনে নাও। ওকে, বাই।